21 জুলাই আসছে। 2011-এ রাজ্যে পালাবদলের পর বঙ্গ রাজনীতির ক্যালেন্ডারে গুরুত্ব বেড়েছে দিনটির। এবারও ধর্মতলা মোড়ের ভিক্টোরিয়া হাউসের সামনের মঞ্চে থাকবেন 85 বছরের বৃদ্ধা ধর্মী দাস। তৃণমূলের কাছে যিনি শহীদের মা। 1993 সালের 21 জুলাই মহাকরণ অভিযানের সময় মারা গিয়েছিলেন বন্দন দাস। বন্দনের ভাই অনুপের তখন 8-9 বছর বয়স। আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা বন্দনের পরিবার ছেলের মৃত্যুর খবর পেয়ে ছুটে এসেছিলেন কলকাতায়। হঠাৎ গুলি চলতে আরম্ভ হলো, আমরা তো বুঝতেই পারলাম না। ওখান থেকে আমরা নিজে পালাচ্ছি, আমাকেও সেদিনকে আমিও বেঁচে গেলাম। আমি কোনো রকম দৌড়াদৌড়িতে সাইড হয়ে গেলাম, আর ওনারকে লেগেছে। আর ভিড়তে অত হলো কি, সব মানুষের উপরে মানুষ পড়ছে, আমরা তো বুঝতে পারলাম না। ওনারকে আমার সঙ্গে ছিলেন, আমি খুঁজছি নিজের লোককে কোথায় কোথায়। তারপরে আমরা শুনলাম রাত্রিবেলা এরকম হসপিটালে দাদা তো নিয়ে গেছিলেন আতিন্দা হসপিটালে, উনি তো রাতভর ছিলেন। হঠাৎ 4টে ভোর শুনলাম কি উনি আর নেই। সচিত্র ভোটার কার্ডের দাবিতে আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি যুব কংগ্রেসের সভানেত্রী। মহাকরণ অভিযানে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে মারা যান 13 জন যুব কংগ্রেসের কর্মী, তাঁদেরই একজন বন্দন। ধর্মতলায় গিয়েছিল মিটিংয়ের নাম করে, হ্যাঁ, বাড়িতে মাকে বলেছিল কি আমি যাচ্ছি মিটিংয়ে। তারপর শুনেছি এটা এরকম ঘটনা ফায়ারিং হয়েছে, 13 জন মারা গেছে। খবর শুনে আমরা চলে আসলাম। তৎকালীন কাউন্সিলর অতীন ঘোষের নেতৃত্বে 11 নম্বর ওয়ার্ড থেকে যে মিছিল বেরিয়েছিল তাতেই ছিলেন বছর 20-র বন্দন। সদ্য কলেজ পাশ করে চাকরির খোঁজ করছিলেন তিনি। স্থানীয় সিপিএমের সঙ্গে গণ্ডগোলের জেরে বাড়ি ছাড়া ছিলেন 21 তারিখের আগে। মমতার ডাকে বাকি কর্মীদের মতো মিছিলে গিয়েছিলেন, আর বাড়ি ফেরা হয়নি। বিভাগ যেতে যে রাস্তাটা বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, ওইখানে এই জিনিসটা ঘটেছে। এবার দৌড়াদৌড়ি লাগলো, দৌড়াদৌড়ির মধ্যে গুলি চলছিল। তাহলে এই যে বন্দনদার যে ছিলেন তার জাঙে হাতে গুলি লেগেছিল। এবার অতীনদা কোলে করে তুলে, গাড়ি করে তুলে মেডিকেলে ভর্তি করা হয়েছিল। –1993 সালের 21 জুলাই কলকাতাতেই ছিলেন বন্দনের মা। পরে ফিরে গিয়েছিলেন নিজের ভিটে। ধর্মী প্রতি বছরই কলকাতায় আসেন এই দিনে। দিদির ডাক অগ্রাহ্য করতে পারেন না যে। এখন মেট্রো রেলে চাকরি করেন অনুপ। বলছেন দিদি যখন রেলমন্ত্রী তখনই তাঁর চাকরি করে দিয়েছিলেন। বাবার পুরসভার চাকরির সূত্রে উত্তর কলকাতার যে বাড়িতে বন্ধন থাকতেন তার সামনেই তৈরি হয়েছিল শহীদ বেদি। আজ জায়গা বদলেছে সেই বেদি। এই জায়গায় বেদি করা হয়েছিল। আমাদের একটা জামুন গাছ হয়েছে, জামুন গাছটা লাগানোর পর আড়ালে পড়ে গেছিল, এই জন্য বেদিটা দেখা দিত না। আমরা অতীনদা আমাদেরকে বললো যে বেদি এই জায়গা তো খুব অসুবিধা হয়। আবার 2023-এ আমাদের এই বেদিটাকে নতুন করে নির্মাণ করে এই জায়গা থেকে এই জায়গা করা হয়েছে। একুশ জুলাইয়ের মঞ্চ বা এ শহরে ছড়ানো ছেটানো শহীদ বেদি মৃত্যুর অতিচারণা করে। কিন্তু যারা সেদিন গুরুতর জখম হয়ে বেঁচে গিয়েছিলেন, যখন আমি দেখতে গেলাম যে আমার কথা বাস্তব হবে যে এই লোক কতজন গুলি গেলে চলছিল, তখন ওই ভ্যান থেকে আরেকজন নেমে তখন ওই কিছুটা পিছন দিকে আমাকে গুলিটা করে। তখন তো দিদি ভাই, তখন তো আমি খুব মোটামুটি অপরকে জানতাম না, কিন্তু মহাকরণ অভিযান পার্টি করতাম, যেহেতু কংগ্রেস করতাম, যেতে হবে ওখানে, এই হচ্ছে বিষয়টা। মানে পার্টিকে এখনো ভালোবাসি, সেই আমাকে হেল্প করুক না করুক দিদি ভাই, আমি কিন্তু পার্টিকে ভালোবাসি। সরকারি সাহায্য মেলেনি বলেই জানাচ্ছেন তাপস ওরফে বাপি। এখন গেঞ্জির কারখানায় দিন গুজরান। টানাটানির সংসার বাঁচাতে গোটাতে হয়েছে কলকাতার বাস। আপনার কি 21 জুলাই মঞ্চে আপনাকে ডাকা হয়? না না না, আপনারা শহীদদের পরিবারের লোককে ডাকা। সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণে 21 জুলাই তৃণমূলের ক্ষমতা প্রদর্শনের দিন।
রূপলী পর্দার চেনা মুখেদের ভিড় দেখা যায় ২১ জুলাইয়ের মঞ্চে। ভিড়ে ঠাসা ধর্মতলা চত্বর উদ্বেল হয়ে ওঠে দিদি আর দাদাকে এক ঝলক দেখার জন্য। কিন্তু লাউড স্পিকারের উচ্চগ্রামে কি চাপা পড়ে যায় মৃত্যু আর রক্তপাতের অতীত? সাফল্যের ঝলকানিতে চোখে পড়ে তো ধর্মীবাপীদের মুখ।